আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউএস প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে এবং ইউএস এর জন্য ডক্টর ইউনূস এবং তার সরকারকে কখনো মার্জনা করবে না এবং তাকে উপযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি। নাম্বার 2, বারবার সংকেত দেওয়া সত্ত্বেও, আশ্বাস দিলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কি ব্যবস্থা? দেশের শাসন ব্যবস্থাকে সুস্থির করা এবং কন্ট্রোলে আনা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ডক্টর ইউনূস নেননি। এবার কেন নেননি সেগুলো কিন্তু পরের নোটে বলা হয়েছে। তারা বলেছেন যে চায়নার সঙ্গে আপনারা 3টে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছেন। এই সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন আপনারা আমাদেরকে ভুল তথ্য দিয়েছেন, যেটা অমার্জনীয় অপরাধ। ইউএসকে ভুল তথ্য দেওয়া হচ্ছে অমার্জনীয় অপরাধ, যেটা ক্ষমাহীন চোখে দেখছে ওয়াশিংটন। এখন এখানে চায়না ঢাকা যে সম্পর্ক, সেই সম্পর্কটা এই 3টে চুক্তির মধ্যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবং চায়না ঢাকা সম্পর্কে কি কি বলছেন ওরা, সেটাও আমি পরে আপনাদের বলছি। কি কি দিয়েছে? আপনারা বলেছিলেন যে এগুলো আগের সরকার করে গেছিল, আপনারা কিছু করেননি, কিন্তু কথাটা সর্বৈব মিথ্যে। এই সমস্ত এমইউ আপনার সরকার করেছে এবং আমাদের হাতে তার সমস্ত তথ্য প্রমাণ আছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন আমরা ব্যবস্থা নেব, এই তথ্য প্রমাণগুলো তখন আমরা পেশ করব। তার মধ্যে কি আছে? স্ট্র্যাটেজিক্যাল কৌশল, যে অবাধ বিচরণের সুবিধা আপনারা করে দিয়েছেন এই স্ট্র্যাটেজিক্যাল কৌশলে, তার ফলে চায়না ওখানে স্বাধীনভাবে তার স্ট্র্যাটেজি সাজাচ্ছে, যেটা ভারত এবং ওয়াশিংটন কেউই সরল ভাষায় দেখছে না এবং কূটনৈতিক ভাষায় এটাকে বলে অমার্জনীয় অপরাধ। বেজিংকে 3টি সামরিক স্থাপনা, 3 নম্বর, বেজিংকে 3টি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের জন্য চুক্তি করেছেন এবং সহযোগিতা করেছেন, যা ভারত এবং ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক যে আপনার নীতি আছে, সেই নীতির পরিপন্থী। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। দিল্লি, ওয়াশিংটন দ্রুত এই জায়গা থেকে ঢাকা সরে আসুক, এটি চায়, এবং চায় মানে সেটা দৃঢ়ভাবে চায় বলে ব্যাখ্যা করা হয়েছে। তিন নম্বর, ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকাকে আরো আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদাররা, এখানে অংশীদার বলতে ইউনূসের যে সংগঠনগুলো, জামাতি সংগঠন, আপনার গতি সংসদের যে দল, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, এনসিপি, তারা এবং অন্যান্য যে সন্ত্রাসবাদী দল, তারা এইটার একদম অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে
এবং এই যে আমাদের যে নীতি আছে ইন্দো প্যাসিফিক নীতি, সেই আপনাদের যে অংশীদারিত্ব, এই অংশীদারিত্ব অন্ধ, বধির এবং বিবেচনাহীন কাজ করে চলেছে, যার থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এবং এই ব্যাপারে একটা ডিপ্লোম্যাটিক নোট ঢাকাকে পাঠানো হয়েছে। ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপ ঢাকায় আশ্রয়, প্রশ্রয়, মদত, অর্থায়ন, আচ্ছা, তারপর স্টেট এবং নন স্টেট অ্যাক্টরের কাজ করছে। সমস্ত সাপোর্ট ইউনূস দিয়ে যাচ্ছে। এই ব্যাপারে বারবার সতর্ক করা সত্ত্বেও ইউনূস সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কান দিচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব চীনের কাছে বহু আগেই হারিয়ে ফেলেছে। ঢাকার যে সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব, সেটা বলছে ঢাকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে হারিয়ে ফেলেছে। 5 নম্বর, এক অনিরাপদ দেশ বাংলাদেশ হয়ে উঠেছে। এক অনিরাপদ দেশ, শহর ত্রাসে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ, ইনক্লুসিভ এবং সুষ্ঠু নির্বাচনের কোনো রকম এও আপনার কি লিখেছে, মানদণ্ডে উপনীত হওয়া যায় না। অর্থাৎ বলছেন অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যায় না। 6 নম্বর, মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে এসেছে, যা কোনো মতে বরদাস্ত করা হবে না। 16টি মানবাধিকার ইস্যু, 6 নম্বর পয়েন্ট, 16টি মানবাধিকার ইস্যু শূন্যের কোঠায় নেমে এসছে। ত্রাস ও ভীতির সঞ্চার, যেটা ভারত এবং ওয়াশিংটন এইটা দর্শকের ভূমিকায় আর বসে থাকতে পারবে না। ঢাকার কাছে কঠিন সময় আসছে। এটা কেবল আমাদের একার কথা নয়, ঢাকা ওয়াশিংটন এবং ভারতের যৌথ সিদ্ধান্ত। 7 নম্বর, ভারতকে কৌশলগত চাপে রাখার মানে এই নয় যে চীনকে সমৃদ্ধ করা। এতে ভারত, ইউএস তাদের এই নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ ইউএস এবং ইন্ডিয়া যৌথভাবে যে এই বিষয়ে কাজ করছে, সেটা তারা বারবার মনে করে দিয়েছেন। এখন আপনারা ভাববেন যে একদিকে ট্যারিফ নিয়ে এত কিছু ট্রাম্প করছেন, আবার পাশাপাশি মার্কো রুবিও, জেডি ভান্স, তারাও আবার একটা প্যারালালি একটা যোগাযোগ রেখে যাচ্ছে ভারতের সঙ্গে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এরাও ধরে নিয়েছে যে ট্রাম্প ইমপিচড হবেন, ভারতকে কাট করা যাবে না, চীনকে কাট করা যাবে না, রাশিয়া তার তেল বিক্রি করবে এবং ইউক্রেনে নতুন করে আবার যুদ্ধ শুরু করবে। কারণ আমেরিকা যা করেছে, আমাদের মালিক যা করেছেন, মালিক তো একেবারে ন্যাটোর তো গোষ্ঠীর পিণ্ডি পাকিয়ে দিয়েছেন। সেই ন্যাটো নিয়ে আমি পরে একটা ভিডিও করব, ন্যাটোটা নিয়ে। আর একটা ভিডিও করব, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে নতুন একটা নৌবন্দর হচ্ছে, সামরিক নৌবন্দর।
সেটা ব্যাপারেও আপনাদের বলবো নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকে এই যে আপনারা দেখছেন যে মার্কো রুবিও একরকম কথা বলছেন, ভারতের সঙ্গে যোগাযোগ করছে, ট্রাম্প আবার ওদিকে 500% ট্যারিফ বসানোর কথা বলছেন, একেবারে দুমদাম বকে যাচ্ছেন। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তিনজনেই বলে দিয়েছিল যে আপনি এখন আর কোনো রকম টুইট করবেন না, ভারতের বিরুদ্ধে কোনো রকম মুখ খুলবেন না। কিন্তু মালিক তো মালিক আবার একটা ছেড়ে দিয়েছেন, ভারত মোদিজি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমায় খুশি করতে পারেননি, তিনি এখন ইউএস থেকে তেল কিনে যাচ্ছেন, তাই আমি তার উপরে 500% ট্যারিফ চাও। এতে কি হচ্ছে? ইউএস এর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। ইউএস জানে যে বহু বছর বাদে আমাদের সঙ্গে সম্পর্কটা একটুখানি ঠিক হয়েছে, এই আমাদের যদি করতে হয় তাহলে এমন কিছু করে দেখাতে হবে যেটাতে ভারত সন্তুষ্ট হয়। ভারত যেটা বরাবরই চাইছে যে বাংলাদেশ থেকে পা তোলো। তাই এই সামন্তরাল একটা প্রশাসন দুদিকে চলছে, একদিকে হচ্ছে ট্রাম্প আর তার কয়েকজন সঙ্গী সাথী, আর বাকিটা হচ্ছে পুরো ইউএস কংগ্রেস, ইউএস ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এবং আপনার মানে মার্কো রুবিও, জেডি ভান্স। আর এরা জানে, মার্কো রুবিও জেডি ভান্স জানেন যে ইমপিচ হলে পরে তাহলে জেডি ভান্স হবেন পরবর্তী রাষ্ট্রপতি। তাহলে পরবর্তী রাষ্ট্রপতিকে দাঁড় করাতে গেলে এখন থেকে ভারতের সঙ্গে কাজ করতে হবে, যাতে ভারতের সঙ্গে যে সম্পর্কটা ট্রাম্প নষ্ট করেছেন সেই সম্পর্ক যাতে পুনরুদ্ধার করা যায়। তাই এখন বাংলাদেশের ব্যাপারে তারা উঠে পড়ে লেগেছে। এটা হলো মোদ্দা ব্যাপার। তবে এই যে সমস্ত আলোচনাটা হয়েছে, এই আলোচনার মধ্যে ইউনূস সম্পর্কে কোনো রকম মন্তব্য করা হয়নি। শুধু বলা হয়েছে ইউনূস, ওদের খলিলুরকে বলে দেওয়া হয়েছে যে ভারত এবং ওয়াশিংটন চায় দ্রুততম এই সময়ের মধ্যে এইগুলো ঠিক করতে, যদি না হয় তাহলে ডক্টর ইউনূসকে, সরকার প্রধানকে এবং সরকারের অন্যান্য যারা আছে অংশীদারগণ, তাদেরকে চরম শাস্তি পেতে হবে এবং সেটা খুব বেশি দূরে নয়। কারণ যা হচ্ছে ইউনূসের কিন্তু খাল খিঁচে দেবে, এইটুকু বলা যায়। ভারতও খিঁচবে, আমেরিকাও খিঁচবে। যদি ভারত তুলে না আনে তাহলে এবারে আমেরিকা তুলে নিয়ে যাবে, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আর সেক্ষেত্রে ভারত আমেরিকাকে বেস ইউজ করতে দেবে, যে তোমার হেলিকপ্টার নিয়ে এসো, আমার বেসে নামাও, নয়ডায় নামাও, নয়ডা থেকে তুমি তুলে নিয়ে যাও, গিয়ে ঢাকা থেকে তুলে নিয়ে আসো। তাহলে ভারত ঢুকলো না, পার্শ্ববর্তী রাষ্ট্র ঢুকলো না, যে বসিয়েছিল ইউনূসকে বসিয়েছিল ইউএস এসে নেভি সিল এসে বুটস অন গ্রাউন্ডস করে নেপথ্যে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যাবে। আর এটা ইউএস এর কাছে কোনো সমস্যাই নয়। এটা পৃথিবী একবার দেখে নিয়েছে, ট্রাম্প দেখিয়ে দিয়েছে। ট্রাম্পের দেখানো পথে হেঁটে মার্কো রুবিও এবং জেডি ভান্স এই কারবারটি করতে চলেছেন। এটা হচ্ছে, আমি কালকে বলেছিলাম রেড সিগন্যাল, অনেকে দিয়ে দিয়েছে গ্রিন সিগন্যাল, আমায় লিখেছেন গ্রিন সিগন্যাল। তো যারা লিখছে তারা ওই বিশ্ব রাজনীতির বও জানে না, তাদের জীবনটা থেমে আছে ইউটিউব আর ফেসবুকে, বাকিটা তাদের কাছে একটা অজানা পৃথিবী। ফলে রেড সিগন্যাল না সবুজ সিগন্যাল, এটা কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের যে এত কৌতূহল ছিল যে খলিলুর কি বার্তা দিয়ে এলেন, খলিলুর একটা সাংঘাতিক বার্তা নিয়ে এলেন। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে কোনো একটা বড় রকমের অ্যাকশন নিতে যাচ্ছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের ভূমি ব্যবহার করতে দেওয়া, এটি হলো মূল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আমি সকালবেলাতে আপনাদের আর একটা খবর দেব, সেটা হচ্ছে এই যে নৌ বন্দর একটা তৈরি হবে, সেটা কারা কারা ব্যবহার করবে, কারা তৈরি করবে, কত টাকা খরচা পড়বে, কত দিন লাগবে, সে ব্যাপারে ডিটেল দেব।
আর এই নৌবন্দরটা শুরু হচ্ছে যেটা, সেটা বঙ্গোপসাগরে একটা স্বাধীন জায়গায়, মানে দ্বীপ তৈরি করে সেখানে করা হবে কৃত্রিমভাবে, এবং সেখানে 24টা আপনার থাকবে, প্ল্যাটফর্ম থাকবে 24টা। সেখানে কার কার নৌবাহিনীর জাহাজ থাকবে, তাদের কি কাজ হবে, এবং সেটা হবে সেন্ট মার্টিনের অদূরে, খুব একটা দূরে হবে না, মানে বঙ্গোপসাগরে তাদের একটা উপস্থিতি হয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে।